সংক্রমণ ঝুঁকির মধ্যেও খুলে দেওয়া হলো রাজধানীর দ্বার। গ্রামে ফিরছে হাজারো মানুষ। বিপণী বিতানেও ভিড়। পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। করোনায় আরো 24 জনের মৃত্যু, আক্রান্ত 1,500-এর বেশি। দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় উদ্বিগ্ন চিকিৎসকরা। দুর্যোগ কমতি নেই বিশ্বজুড়ে। জাতীয় ঈদগাহে নয়, বায়তুল মোকাররমে 5 দফায় হবে ঈদের জামাত। কাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। উপকূল জুড়ে আমপানের ক্ষতচিহ্ন। বিপাকে লাখ লাখ মানুষ। দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আবারও ঢাল সুন্দরবন। আমপানে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ। পানি বিদ্যুতের দাবিতে অবরোধ। পরিদর্শন করলেন মোদি। মমতাকে ফোন করে খবর নিলেন শেখ হাসিনা। দুর্গতদের মাঝে অব্যাহত বসুন্ধরা গ্রুপের ত্রাণ তৎপরতা। ঈদ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে সহায়তা পেল 10,500 মানুষ। এবং পাকিস্তানে করাচির আবাসিক এলাকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত। ফিরছিল লাহোর থেকে। বহু হতাহতের শঙ্কা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। আমন্ত্রণ সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন শিরোনাম। কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবার বিস্তারিত। বিনা বাধায় রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। কড়াকড়ি তুলে নেয় ব্যক্তিগত গাড়িতে বাড়িতে ছুটছেন তারা। যাদের গাড়ি নেই তারা ছুটছেন কোনো না কোনো ভাবে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে করোনাকাল হলেও সবকিছু বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তের কারণে প্রাণঘাতী সংক্রমণ বৃদ্ধির বিষয় উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রাজধানী ঘুরে তৌফিক মুন্নাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। ঈদে ঢাকা থেকে বের হতে দেওয়া হবে না এমন কড়াকড়ি ঘোষণা করা হয় গেল মঙ্গলবার। তবে সিদ্ধান্ত খুব বেশি সময় নেননি কর্তৃপক্ষ। ঈদে মানুষকে বাড়ি যেতে খুলে দেওয়া হলো ঢাকার প্রবেশ ও বের হওয়ার সব পথ। বৃহস্পতিবার সরকারের উচ্চমহল থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে এই নির্দেশনা দেওয়া হয়। শুক্রবার সরেজমিনে গিয়ে পুলিশের চেকপোস্টে দেখা যায় মুভমেন্ট পাসের উল্টো চিত্র। চেকপোস্টে নেই কোনো পুলিশ সদস্য। এই নির্দেশনায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে, কারণ ব্যক্তিগত গাড়ি যাদের নেই তারাই পড়েছেন বেশি বিপাকে। সবার তো এই তাদের ব্যক্তিগত গাড়ি নেই, তাহলে তারা তো এই তাদের সিদ্ধান্তের মতো তো তারা সাধারণ জনগণ যাইতে পারবে না। আমার আছে আর একজনের নেই, তারা তো বাড়ি যাবে, তাদের মা আছে, বাবা আছে, ছেলে সন্তান আছে। হাইওয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন ঈদে মানুষ বাড়ি যেতে পারবেন, তবে শুধু নিজস্ব যানবাহনেই। কেউ যদি ব্যক্তিগত পরিবহন, প্রাইভেট কার, মাইক্রোতে ঈদের ছুটিতে বাড়ি যেতে চান তারা সেটা পারবেন, তবে পায়ে হেঁটে যেতে পারবেন, তবে পণ্যবাহী গাড়িতে কেউ যেতে পারবেন না। র্যাব মহাপরিচালক জানান চলমান সংকট বিবেচনা নিয়েই সরকারের এই সিদ্ধান্ত। সরকার মানুষের সুবিধার জন্য সুবিবেচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগত গাড়ি নিয়ে, যানবাহন নিয়ে চলাচল করা যাবে, কিন্তু গণপরিবহন চলাচল করা যাবে না। তবে এই সিদ্ধান্তের কারণে করোনা সংক্রমণ বাড়বে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মানুষ যদি চলাচল বেশি বৃদ্ধি পায়, কারণ লোকটা তো ছোঁয়াচ্ছে, লকডাউনের উদ্দেশ্য হলে মানুষ ঘরে থাকবে, ডিস্টেন্স মেনটেন করে বাইরে হবে, এটা হলো লকডাউন। এখন যদি মানুষ চলাচল যে কোনোভাবে যদি পারে, আমরা খুলে দিলেও পারবে, এমনিতেও মানুষ বাড়তেছে, তাহলে তো ঝুঁকি অবশ্যই মানে ঝুঁকিটা অবশ্যই কিন্তু বেশি হবে। করোনার বিস্তার ঠেকাতে ঈদে যাতে মানুষ ঢাকার বাইরে যেতে না পারে সেই জন্য গেল 17 মে থেকে রাজধানীর প্রবেশপথগুলোতে কড়াকড়ি আরোপ করে পুলিশ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ব্যক্তিগত গাড়িতে বাড়ি যাওয়ার অনুমতি পেয়েছে মানুষ, কিন্তু ফেরিঘাটের অবস্থা কেমন দেখছেন? বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ আফরিন। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে, যেখানে আপনি জানেন যে ব্যক্তিগত গাড়ি নিয়ে কিন্তু নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে এখানের মানুষ, এবং 21টি জেলার মানুষ কিন্তু এই যে পাটুরিয়া দৌলতদিয়ার যে ঘাট সেটা দিয়ে কিন্তু পার হচ্ছে, এবং 16টি ফেরি রয়েছে। সেই 16টি ফেরির মধ্যে ছোট এবং বড় সবগুলো ফেরি কিন্তু এখন সচল রয়েছে, এবং মানুষ কিন্তু সেখানে আসলে বাড়িতে ফিরছে, এবং এই করোনার মধ্যে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা এই পার হচ্ছে, এবং একদিকে আমফান, অন্যদিকে কিন্তু আপনার
করোনা, সেই আমফানের মধ্যে দিয়ে কিন্তু যে 2 দিন ফেরি বন্ধ ছিল, বন্ধ রেখেছিল বিআইডব্লিউটি এর কর্মকর্তারা, এর মধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে আজকে কিন্তু যেহেতু গাড়ি চলাচল শুরু করছে এবং মানুষ কিন্তু প্রচুর গাড়ি নিয়ে তারা কিন্তু ঘাট দিয়ে পার হচ্ছে এবং তারা ঈদ করবে এবং করোনার মধ্যে কিন্তু তারা কিন্তু আসলে মূলত বের হচ্ছে এবং জীবনের ঝুঁকি নিয়ে অনেকটাই কিন্তু তারা ঝুঁকি নিয়ে বের হলেও কিন্তু এখনও তারা, আপনারা দেখছেন যে দীর্ঘ লাইন ধরে কিন্তু এখনও পাটুরিয়ার ঘাটে কিন্তু অসংখ্য গাড়ি অপেক্ষা করছে এবং মানুষগুলো কিন্তু এখন রয়েছে সেখানে কিন্তু অনেক অপেক্ষা করছে এবং তারা বাড়ির টানে মানে যাওয়ার জন্য কিন্তু গাড়িগুলি এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে, যার কারণে মানুষ কিন্তু এখন বাড়িতে ফিরছে এবং আপনি দেখছেন যে এই গাড়িগুলো অপেক্ষা করছে ফেরির অপেক্ষায়। এখন প্রচুর গাড়ি রয়েছে, যে এইখানে যে 5টি ঘাট এবং ওই পাশে 6টি ঘাট, এই মোট 11টি ঘাটে কিন্তু আপ ডাউন করছে লোকজন এবং বিশেষ করে মানুষ কিন্তু বাড়িতেই ফিরছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাটের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে আফরিন। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী নাজমুল হুদা পাটুরিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন ফেরি চলাচলের বিস্তারিত তথ্য। ঈদ সন্নিকটে, তাই করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে রাজধানীবাসী ভিড় করছে শপিং মলগুলোতে। মিরপুর, নিউ মার্কেট, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিপণী বিতানগুলোয় যেন পা ফেলার জায়গা নেই। সংক্রমণের ঝুঁকি জেনেও সবার মাঝে সীমাহীন হেয়ালিপনা। দোকান মালিক সমিতির নেতারা বলছেন, উৎসব নয়, পেটের দায়ে দোকান খুলেছেন তারা। হাবিবুল ইসলাম হাবিব জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর নিউ মার্কেটে মানুষের এই উপস্থিতি দেখে বোঝার উপায় নেই যে দেশে করোনা নামে প্রাণঘাতী কোনো সংক্রমণ ভাইরাস রয়েছে। বিশ্বজুড়ে মানুষ যখন কোভিড-19-এ জর্জরিত, যখন বাংলাদেশে দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃতের তালিকা, তখন উৎসবের আমেজ এসব মানুষের মধ্যে। ক্রেতারা কেউ কেউ বলছেন শুধু সন্তান কিংবা পরিবারের চাহিদা মেটাতেই এই কেনাকাটা। একই পরিবার থেকে ছোট বড় সব বয়সীর মানুষ এসেছেন দলে দলে। নিজেরা হালকা পাতলা কেনাকাটা করেছি, কিন্তু বাচ্চাদের জন্য মূল উদ্দেশ্য। বড় লোক 4 জন আসছে আর ছোট বাচ্চা 3 জন। না, প্রয়োজন ছিল না, তারপরেও অনেকদিন যাবত ঘরে বসেছিলাম, এই জন্য একটু বের এলাম। কিন্তু মানুষে বলতেছে, কিন্তু তারা মানতেছে না। এটা একটা মার্কেট, এখানে কেন নির্দিষ্টভাবে ওই যে গোল দাগ দেয়া নেই? যদি দেয়া থাকতো আমরা ওটা মেনে চলতাম। দোকান মালিক নেতারা বলছেন, শপিং মলে করোনার ঝুঁকি জেনেও খোলা হয়েছে শুধু জীবিকার তাগিদে। সংক্রমণের ঝুঁকি যাতে এড়ানো যায়, সেই এড়ানোর জন্য যে ব্যবস্থাগুলো নেওয়ার জন্য প্রয়োজন, আমরা মার্কেট যেহেতু আমরা একটা সিস্টেমের মধ্যে আছি, আমরা সেই সবসময় চেষ্টা করছি ওই সিস্টেমের মধ্যে থেকে সবাইকে অবগত করার জন্য, সজাগ করার জন্য। এবার আমরা যে মার্কেট সমূহ দোকানপাট খুলেছি সেটা কিন্তু আসলে ঈদ মার্কেটের জন্য না, একেবারে নিতান্ত প্রয়োজনে খুলেছি। যারা ক্রেতা সাধারণ এসছেন তারাও খুব নিতান্ত প্রয়োজনে এসছেন এবং আমাদেরও কিছু ক্যাশ টাকা ইতিমধ্যে আমরা কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা আমরা কিন্তু অর্জন করতে পেরেছি। স্বাস্থ্যবিধি না মেনে এভাবে কেনাকাটা চলতে থাকলে করোনা ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দেশে আজ করোনায় নতুন করে 24 জনের প্রাণ মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 432 জনে। গত 24 ঘন্টায় 1694 জনের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30,205 জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। তারা আরও জানান, গত 24 ঘন্টায় সারা দেশে 9,727টি নমুনা পরীক্ষা করা হয়েছে, আর নতুন 588 জন সহ মোট সুস্থ হয়েছেন 6,190 জন। মৃত্যুবরণ করেছেন 24 জন, এ পর্যন্ত 432 জন। এলাকা ভিত্তিক ঢাকা ডিভিশনে 13 জন, চট্টগ্রাম ডিভিশনে 9 জন, বরিশালে 1 জন এবং ময়মনসিংহ ডিভিশনে 1 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.49% এবং মৃত্যুর হার 1.43%। করোনা ভাইরাসের ধীর গতির সংক্রমণ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে বাংলাদেশ। প্রতিদিন একটু একটু করে বৃদ্ধি পাওয়া এই সংক্রমণের কারণে উদ্বিগ্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা আর শিথিলতার অপব্যবহারকে অধিক সংক্রমণের কারণ হিসেবেও দেখছেন তারা, যা হতে পারে স্বাভাবিক চিকিৎসা সেবার বড় অন্তরায়। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। আইইডিসিআর এর তথ্য বলছে, বাংলাদেশে চলছে করোনা ভাইরাসের রাইজিং ট্রেন্ড। প্রতিদিনই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে একটু একটু করে। সবশেষ 7 দিনের সংক্রমণ লক্ষ্য করলে দেখা যায় প্রায় প্রতিদিনই সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে গেছে আগের দিনকেও। সাথে রেকর্ড ভেঙেছে মৃত্যু ও সুস্থতারও।
প্রতিদিনই সংক্রমণ বৃদ্ধি চিকিৎসা সেবা ও চিকিৎসকদের জন্য উদ্বেগের কারণ বলছেন বিশেষজ্ঞরা। কোনটা যেমন মূল কারণটা হলো, যেমন আমরা চিকিৎসক আমাদের তো দুইটা কাজ। প্রথম হলো রোগী আক্রান্ত তার চিকিৎসা দিতে হবে, কিন্তু যদি আক্রান্তের হার বাড়তেই থাকে, সংক্রমণের হার যদি বাড়তেই থাকে, তাহলে তো ঝুঁকিপূর্ণ। আমাদের এখনো কিছু হয়তো এক্সপ্যান্ড করার আছে, কিন্তু একটা সময় তো এক্সপ্যানশনও করা যাবে না, উইল বি লকড অফ। সেই লকড অফটা কিন্তু আমরা অ্যাফোর্ড করতে পারবো কিনা, এটা আমাদেরও কিন্তু এই জায়গাটায় আছে। জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা আর স্বাস্থ্যবিধি মেনে না চলাকে সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ বলছেন তারা। দুর্ভাগ্যজনক সেটা হলো মানুষ কিন্তু মানছে না লকডাউন। শিথিল করা মানে মানুষ এই সুযোগে একবার যা খুশি তাই করছে, হাটে বাজারে রাস্তাঘাটে অলিতে গলিতে যাচ্ছে, ঈদের বাজার শুরু করে দিচ্ছে। তারা বলছেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নতুন কার্যকরী পরিকল্পনা নিতে হবে সরকারকে, সাথে থাকছে জনগণের স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ। সরকারের পক্ষে যে চিকিৎসার প্রোটোকল গুলো করে দিয়েছে সেগুলো ডাক্তাররা মানছে কি। আরেকটা সমস্যার মধ্যে এসে দাঁড়াচ্ছে যে প্রাইভেট সেক্টরে করোনা চিকিৎসা করবে কি করবে না, করলে সেই টাকা কোত্থেকে আসবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। আমার কাছে মনে হয় রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে 24 ঘন্টায় বিশ্বজুড়ে প্রায় 5,000 মানুষের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছে রেকর্ড সংখ্যক 1,07,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে আবারও প্রায় 1,400 জন প্রাণ হারিয়েছে। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থান রাশিয়াতে। নতুন করে 8,900 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন 127 জন। ব্রাজিলেও নতুন করে 1100-র বেশি মৃত্যু ও 16,730 জন আক্রান্তের ঘটনা ঘটেছে। তুলনামূলকভাবে অনেকটাই কম সংক্রমণ হয়েছে ইউরোপের স্পেনে, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি মিলিয়ে মোট 616 জনের মৃত্যু হয়েছে। একদিনে 6,198 জন আক্রান্ত হয়েছেন ভারতে। পবিত্র জুম্মাতুল বিদা ছিল আজ। মাহে রমজানের শেষ শুক্রবার মুসলিম উম্মাহের কাছে জুম্মাতুল বিদাহ নামে পরিচিত। এই দিন জুম্মার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার জুম্মাতুল বিদায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে মুসলিমদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। বিশ্ব মুসলিমের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও অধিক। করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে 5টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে 5টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়, দ্বিতীয় জামাত সকাল 8টায়, তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। এরপর সকাল 10টায় চতুর্থ জামাত, পঞ্চম ও সর্বশেষ জামাত হবে 10:45। সামাজিক দূরত্ব, ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করে ঈদ জামাত আদায়ের নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে 1441 হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা যেন জানানো হয়। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর সব ক্ষতি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে আপাত দৃষ্টিতে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে দেশের কৃষি ও মৎস্য খাত। দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় শত শত মাছের ঘের ভেসে গেছে। রাজশাহী ও পাবনা সহ দেশের উত্তরাঞ্চলে আম ও লিচু সহ মৌসুমী বিভিন্ন ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
আমপানের প্রভাবে বাগেরহাটের স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 8 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। রামপাল, মোংলা, বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, শরণখোলা ও কচুয়ার বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় শত শত মাছের ঘের ভেসে গেছে। বাগেরহাটে প্রায় 5,000 চিংড়ি ঘের ভেসে গেছে এবং এতে আমাদের প্রায় 50 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসের কারণে দুটি ঘেরই চিংড়ি ঘের তলিয়ে গিয়েছে এবং আমার মতন এরকম হাজার হাজার ক্ষুদ্র চাষি আছে যারা তাদের চিংড়ি মাছ একইভাবে ভেসে চলে গেছে। চিংড়ি মাছ, সাদা মাছ এবং অন্যান্য যে ক্ষয়ক্ষতির হিসাবটা এসছে তাতে 2,90 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মংলা উপজেলায়, তারপর মোরেলগঞ্জ, শরণখোলা এবং রামপাল উপজেলায়। ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে ভেঙে গেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুরের বেড়িবাঁধ। ফলে দিনে দুবার জোয়ার আসলেই পানি প্রবেশ করছে লোকালয়ে। ঘূর্ণিঝড়ের পানিয়ে বেড়িবাঁধ ভাঙি আর গদ্দুয়ার বিন নষ্ট হয়ে গিয়ে যখন বর্ষাকাল আসে তখন কাজ করে, এখানে কাজ করতে হবে শীতকালে, কখন ট্যাক্সও আছে। উত্তরের জেলাগুলোতে এখনো মৌসুমি ফল ঘরে তুলতে পারেননি চাষিরা। এরই মধ্যে ঘূর্ণিঝড় আমপানের আঘাত। এই ক্ষতি পোষাওটা এবার সম্ভব হবে না। এই ক্ষতি যদি সরকার বাহাদুর কিছু সাহায্য সহযোগিতা না করে তবে তাদের ব্যাপক ক্ষতি হবে। আমরা কৃষকদের তালিকা ওয়াইজ কার কতটুকু ক্ষতি হলো, কতটুকু আবাদ ছিল এটা তালিকা করতে বলেছি। আমরা আগামীকালকে কি পরিমাণ ক্ষতি হলো, কত টাকায় এটি আমরা নির্ধারণ করতে পারবো। তা আমরা আশা করি যে ইনশাল্লাহ এবার ফল চাষিরা হয়তো সরকারি কোনো প্রণোদনা পাইতে পারে। আমপানের ক্ষতি কবে কাটিয়ে ওঠা সম্ভব জানেন না ক্ষতিগ্রস্তরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমপানে ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন সরকারি বেসরকারি জরুরি পদক্ষেপ, সাথে দরকার আন্তর্জাতিক পর্যায়ের অর্থায়নের চেষ্টা। বিশেষজ্ঞরা আরও বলছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলের অর্থনীতি সচল করতে কৃষি ঋণ সহ চালু করতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন মারফা রহমান। প্রকৃতির বিরূপ আচরণে অসহায় হয়ে পড়ে মানুষ সহ পুরো প্রাণীকুল। ঘূর্ণিঝড় আমপানেও হয়েছে তাই। প্রাণীকুলের বিনাশ আর অনেক মানুষ হয়েছে অসহায়। ক্ষতির মুখে পড়েছে কৃষক, প্রান্তিক মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের ঘুরে দাঁড়ানোর জন্য এখন দরকার অবকাঠামো সহ ঋণ সহায়তা। অর্থনীতিবিদরা মনে করছেন, করোনার এই সময়ে আন্তর্জাতিক সহায়তা চ্যালেঞ্জিং হলেও চেষ্টা অব্যাহত রাখতে হবে সরকারকে। একটু মধ্যমেয়াদীতে যদি আমরা ভাবি তাহলে কিছু কৃষি ঋণ সহজলভ্য করা দরকার। লাইফ স্টক বা ডেয়ারির অনেক ক্ষতি হয়ে গিয়ে থাকে, সেগুলোর জন্য কিছু করা। করোনায় বিতরণ করা ত্রাণের সঙ্গে আমপানের পড়া ফল যুক্ত করার পাশাপাশি তা বাজারজাতকরণে কৃষকদের সহযোগিতার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। বললে একদিকে যারা দরিদ্র মানুষ আছেন তাদেরকে বাড়িঘর পুনর্নির্মাণে যেমন সহায়তা দিতে হবে, তেমনি একই সাথে তাদের যেন আবার একটা জীবিকার মাধ্যমে আমরা ফেরত আনতে পারি, সেই চ্যালেঞ্জটাও আমাদের থাকছে। এ ব্যাপারে সুনির্দিষ্ট অঞ্চল ভিত্তিকভাবে পরিকল্পনা নেওয়াটা খুবই জরুরি দরকার। কিন্তু যেই ধরনের বড় ঘূর্ণিঝড় হয়েছে সেটাকে তুলে ধরে আন্তর্জাতিক পর্যায় থেকে অর্থায়ন এখন খুব জরুরি দরকার হবে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের আবারও জীবিকায় ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারি বেসরকারি পর্যায়ে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই রবি শস্যে যাতে তারা তাড়াতাড়ি ফিরে যেতে পারে চাষে, সেই দিকে খেয়াল করতে হবে এবং রবি বীজ বিতরণ করা এখন থেকে উদ্যোগটা নিতে হবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে চাষিদের বিনামূল্যে সার, বীজ ও নগদ সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় 10,500 পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী মানিকগঞ্জ এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। আরো জানাচ্ছেন নাজিয়া কনা। করোনা দুর্যোগে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে দুস্থ ও খেটে খাওয়া মানুষ। আর এই দুঃসময়ে গত এপ্রিল থেকেই দেশের দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে পণ্য বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলররা। শুক্রবার রাজধানীর 7টি ওয়ার্ডে দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয় নিত্য প্রয়োজনীয় পণ্য। এখন যারা দিচ্ছি সেটা হচ্ছে এর ভিতরে পোলাও চালও আছে,
তেল আছে, সেমাই আছে, এখানে চিকেন আছে, হ্যাঁ, তো আটা আছে। এই সকল জিনিস আমরা কিন্তু তাদের ঈদ উপলক্ষে যারা দুস্থ মানুষ তাদের জন্য আমরা এই লাঞ্চ দিচ্ছি আর কি। করোনা দুর্যোগ শুরু হওয়া থেকে এ পর্যন্ত 60,000 পরিবারকে খাদ্যপণ্য বিতরণ করেছে বসুন্ধরা। বসুন্ধরা গ্রুপ আমাদের আশেপাশে যত ওয়ার্ড আছে সব ওয়ার্ডে ত্রাণ দিয়ে থেকে বিপুল পরিমাণ ত্রাণ দিতে সেই পর্যন্ত মার্শাল্লাহ আমরা এলাকাবাসী বসুন্ধরা ত্রাণ নিয়ে সন্তুষ্ট। ঈদ উপহার হিসাবে গরিবকে দেওয়ার জন্য আমাকে আবার 500 প্যাকেট দিয়েছেন। আমরা প্রত্যেকটা লিস্ট করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিই। ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে। এছাড়া ঢাকার পাশাপাশি মানিকগঞ্জেও অসহায় ও দুস্থদের মাঝে এসব খাদ্যপণ্য বিতরণ করা হয়। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছি, আর খবর নিয়ে ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের পশ্চিমবঙ্গ। পানি ও বিদ্যুতের সংকটে ধুঁকছে লোকালয়গুলো। এই ধ্বংসযজ্ঞ দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ডাকে সাড়া দিয়ে আকাশপথে ক্ষয়ক্ষতি চিত্র দেখার পর 1000 কোটি রুপি তহবিলের ঘোষণা দেন মোদী। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন 80 জন, যার মধ্যে শুধু কলকাতাতেই মারা গেছেন 19 জন। এ অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার সেখানকার ক্ষয়ক্ষতি পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেলিকপ্টারে করে তিনি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের চিত্র দেখেন। পরিদর্শন শেষে বসিরহাটে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে রাজ্যপাল জগদীপ ধনখড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আম্পানের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির মূল্যায়ন করেন তিনি। রাজ্য সরকার কো কঠিনাই না হো। ঘূর্ণিঝড়ের ক্ষতি সামলাতে 1000 কোটি রুপির তহবিল বরাদ্দ করছি, যাতে এখানকার মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে কোনো সমস্যার সম্মুখীন না হয়। ব্যবস্থা কি যায়গি। বুধবার রাতে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পানের জেরে বৃহস্পতিবার সকালেও কলকাতার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ছিল না। একাধিক টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে টেলিফোন এবং ইন্টারনেট পরিষেবাও ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টালিগঞ্জ, গড়িয়া, যাদবপুর, বিজয়নগর, বাঘাযতীন ও উত্তর কলকাতা। পানি ও বিদ্যুতের দাবির পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কারের দাবিতে বিভিন্ন স্থানে অবরোধ করেছে বাসিন্দারা। নাহিদ জিহান, নিউজ 24। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজ খবর নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টেলিফোনে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খোঁজ খবর নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী সহমর্মিতা জানিয়েছেন বলে তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম। প্রেস উইং থেকে জানানো হয়, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার। এরই মধ্যে ক্ষতি সারাতে 1000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সংবাদে আবারও বিরতি, ফিরছি একটু পর। স্বাগত আরেকবার। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। সুন্দরবন আমপান না ঠেকালে লণ্ডভণ্ড হতো রাজধানী সহ পুরো দেশ। আমপানের 70 কিলোমিটার গতি ও 6 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস কমিয়ে আরও একবার বাংলাদেশের রক্ষা কবচের ভূমিকায় এই ম্যানগ্রোভ ফরেস্ট। বিশেষজ্ঞরা বলছেন, জলোচ্ছ্বাস ও বাতাসের সমন্বয়ে আঘাত হানা শক্তিশালী আমপানে স্মরণকালে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সুন্দরবন। ক্ষতি নিরূপণে এরই মধ্যে তদন্ত শুরু করেছে 2টি তদন্ত কমিটি। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। জল ও বাতাসের দুই শক্তি নিয়ে বুধবার একসাথে আঘাত হানে সুপার সাইক্লোন আমপান।
যাকে বিশেষজ্ঞরা সিডর এবং আইলার সমন্বিত শক্তি হিসেবে দেখছেন। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অংশে প্রথমে 220 কিলোমিটার বেগে আঘাত হানে 6,03,000 হেক্টর আয়তনের সুন্দরবনে। এর আগেও সিডর, আইলা, রোয়ানু, বুলবুল কিংবা ফণী সহ 8টি ঘূর্ণিঝড়ে বাতাসের গতি ও জলোচ্ছ্বাসের গতি ঠেকিয়ে বাংলাদেশকে ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করে এই সুন্দরবন। এবারও জলোচ্ছ্বাসের গতি প্রায় 6 ফুট আর বাতাসের গতি কমিয়েছে 70 কিলোমিটার, যাতে অনেকটা দুর্বল হয়ে আঘাত হানে উপকূলে। গত 3-4টে বড় বড় সাইক্লোনে আমরা দেখেছি সুন্দরবন তার বুক পেতে দেয় এবং অনেকটা এনার্জি ধাক্কা দিয়ে কমিয়ে এনে মানুষ বাঁচায়, বাংলাদেশ বাঁচায়, সুন্দরবন তার নিজের সব গাছপালার উপর দিয়ে এটা যায়। এই আমপানটা ছিল সিডার এবং আয়লার একটা কম্বিনেশন। ক্ষতিগ্রস্ত থাকে সুন্দরবনকে বাঁচাতে হবে, সুন্দরবনকে বাঁচানো আমাদের নিজেদেরকে বাঁচানো। বনটিতে জলোচ্ছ্বাসে ভেসেছে জীব বৈচিত্র্য, ধ্বংস হয়েছে কেওড়া সহ বিভিন্ন গাছপালা। বিপরীতে আমপানের তছনছ থেকে বাঁচিয়েছে পুরো দেশকে। এই সুন্দরবন সিডরে $485 মিলিয়ন বেশি সম্পদ বাঁচিয়েছে। যখন ভয়ঙ্কর রূপ নিয়ে উপকূলে আশ্রে পড়ে তখন এর খানিকটা গতিবেগ কমে যায়, তখন এটা সুন্দরবন প্রথমে সুন্দরবন এই আঘাতটা সহ্য করতে হয় সুন্দরবনকেই, কারণ সুন্দরবন আমাদের এই সমুদ্রের তটরেখায় সুন্দরবন আমাদেরকে সর্বপ্রথম রক্ষা করে। সে কারণেই সুন্দরবনের পরে যে আঘাতটা আসে সে আঘাতের পরে এই বাতাসের যে গতিবেগ বা ঘূর্ণিঝড়ের যে প্রকটতা থাকে, তীব্রতা থাকে, সেটা বেশ খানিকটা হ্রাস পায়। তাই জীববৈচিত্র্য দিবসে বিশেষজ্ঞদের দাবি, উপকূলে বনায়ন করে সুন্দরবন রক্ষায় বন্ধ করতে হবে মানুষের হস্তক্ষেপ। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকুন। সংবাদে আবারও স্বাগত। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের লাহোরে বিমান বিধ্বস্তের ঘটনায় যাত্রী ও ক্রু সহ 107 আরোহীর সবাই নিহত হয়েছেন। লাহোর থেকে উড়ে আসা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের A320 যাত্রীবাহী বিমানটির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। বিধ্বস্তের পর বিমানবন্দরের কাছে মডেল কলোনি নামে আবাসিক এলাকা থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা যায়। এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, ফ্লাইট 8303-তে 99 জন যাত্রী ও 8 জন ক্রু ছিলেন। ঘটনাস্থলে এরই মধ্যে উদ্ধার তৎপরতা চালাচ্ছে দমকল ও সেনাবাহিনীর উদ্ধারকারী দল। সংবাদ শেষ করব ভিন্ন রকম এক খবর দিয়ে। করোনার মহামারীতে অনাহারে দিন কাটছে পুরান ঢাকার রেসাস ম্যাকাক বানরের। মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা থাকলেও কোনো সংস্থার উদ্যোগ নেই প্রাণীখাদ্যের। ঢাকার ঐতিহ্য এই বানরের অস্তিত্ব টেকাতে সাহায্যের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকার চারপাশ। নগরায়নের সাথে সাথে হারিয়ে যাচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যে জড়ানো নানা চিহ্ন। হারিয়ে যাওয়ার দলে নাম আছে 400 বছরের বেশি সময় ধরে টিকে থাকা রেসাস মাকাস বানর। একটি সময় যাদের দেখা যেত উপাসনালয়, বসত বাড়ি, চারপাশের গাছপালা, ঝোপঝাড়ায়। এদিক সেদিক ছুটে বেড়ানো স্তন্যপায়ী বিলুপ্ত বানরের বাস এখন কংক্রিটের অরণ্যে, যাদের অস্তিত্ব আজ হুমকির মুখে। সংখ্যা কমে গেলেও মাঝে মধ্যে দেখা মেলে উঁচু ভবন আর বৈদ্যুতিক তারে খেলা করতে। গ্যান্ডারিয়ার দীননাথ সেন রোডের সাধনা ঔষধালয় কারখানার পাশেই কবরস্থান, যেখানে 100 থেকে 150 বানরের বাস। 1914 সাল থেকে অধ্যক্ষ ডক্টর যোগেশ চন্দ্র ঘোষের নির্দেশে বানরের খাদ্য সরবরাহের উদ্যোগ থাকলেও মহামারী করোনায় আজ তা বন্ধ। যোগেশবাবু থাকতে এদিকে প্রপার খাওয়ান দিত এবং তার উনি এগুলি পালতো। এখন তো খাওয়ান দেয় না। প্রতিষ্ঠান সংস্থা বন্ধ হয়ে গেছে, এই জন্য আপাতত বন্ধ, বানরা খাবার দিতে পারছি না।
অভিশপ্ত করোনার ছোবলে থমকে গেছে পুরো বিশ্ব। অঘোষিত লকডাউনে রাজধানী ঢাকা বন্ধ রয়েছে। রাজধানীর অলিগলিতে থাকা খাবার হোটেল। মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা থাকলেও উল্টো চিত্র অভুক্ত রেসাস মাকাস প্রজাতির বানরের ভাগ্যে। বানরগুলো এই সময় করোনার সময় খুবই মহামারীর সময় এরা খুব কষ্টে আছে। সরকার থেকে কিছু খাবার দিতে, তাহলে বানরগুলো তো অবশ্যই বেঁচে থাকে। এখন অনেক দিকে অনেক বান্ধব এনজিও দেওয়ার কথা ছিল, এনজিও আসে না। নালা নর্দমা ও বিভিন্ন দূষিত পানি পান করে টিকে থাকা এই প্রাণীদের নিয়ে কি ব্যবস্থা? প্রাণী ও পশু সম্পদ মন্ত্রণালয়ের শত শত বছরের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা পুরান ঢাকার বানরের অস্তিত্ব টেকাতে সাহায্যের দাবি জানান এলাকাবাসী। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এই প্রাণীকুলদের রক্ষায় হৃদয়বান মানুষরা এগিয়ে আসবেন, এটি আমাদের প্রত্যাশা। নিউজ 24 সন্ধ্যার সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্তই। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।